শিক্ষার্থীবৃন্দ, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে। আজ আলোচনা করব সমাজবিজ্ঞান দ্বিতীয় পত্রের দ্বিতীয় অধ্যায় বাংলাদেশের সমাজ ও সংস্কৃতি নিয়ে। প্রথমেই বাংলাদেশের সমাজ ও সংস্কৃতির প্রকৃতি ও বৈশিষ্ট্য নিয়ে আলোচনা শুরু করব। শিক্ষার্থীবৃন্দ, সমাজ ও সংস্কৃতির প্রকৃতি ও বৈশিষ্ট্য আলোচনা করতে গেলে প্রথমেই এ দুটি প্রত্যয় সম্পর্কে ধারণা নেওয়া আবশ্যক। তাই আমরা প্রত্যয় দুটি নিয়ে সংক্ষেপে আলোচনা করব। প্রথমেই সমাজ। সমাজবিজ্ঞানের মূল প্রতিপাদ্য বিষয় হলো সমাজ। বাংলা সমাজ প্রত্যয়টির ইংরেজি প্রতিশব্দ সোসাইটি। ল্যাটিন শব্দ সোসাস থেকে সোসাইটি শব্দটির উৎপত্তি, যার অর্থ পারস্পরিক বন্ধুত্ব বা সহযোগিতা। অতএব সমাজ বলতে সাধারণত সংঘবদ্ধ জনগোষ্ঠীকে বোঝায়। আরও একটু সুনির্দিষ্টভাবে বলা যায়, কতিপয় লোক যখন একটি সাধারণ উদ্দেশ্য সাধনের জন্য পারস্পরিক মিথস্ক্রিয়ার মাধ্যমে একত্রে বসবাস করে, তখন তাকে সমাজ বলে। এ পর্যায়ে আমরা আলোচনা করব সংস্কৃতি নিয়ে। সংস্কৃতির ইংরেজি প্রতিশব্দ কালচার। কালচার শব্দটি ল্যাটিন শব্দ কলেরি থেকে উদ্ভূত হয়েছে। বাংলায় একে কৃষ্টিও বলা হয়ে থাকে। কৃষ্টি শব্দের অর্থ হলো কর্ষণ বা চাষ। ইংরেজি সাহিত্যে ফ্রান্সিস বেকন সর্বপ্রথম 19 শতকে কালচার শব্দটি ব্যবহার করেন। ক্ষুদ্রতর অর্থে সংস্কৃতি বলতে মানুষের আচার আচরণকে বোঝায়, আর ব্যাপক অর্থে সংস্কৃতি হলো মানুষের জীবন প্রণালী। সংস্কৃতি সম্পর্কে বিভিন্ন সমাজবিজ্ঞানী ও নৃবিজ্ঞানী বিভিন্ন সংজ্ঞা প্রদান করেছেন। তার মধ্যে আমরা কয়েকটি প্রামাণ্য সংজ্ঞা নিয়ে আলোকপাত করব। সংস্কৃতি সম্পর্কে চমৎকার একটি সংজ্ঞা দিয়েছেন সমাজবিজ্ঞানী ম্যাকাইভার। তিনি বলেন, আমরা যা তাই আমাদের সংস্কৃতি। সংস্কৃতির সবথেকে গুরুত্বপূর্ণ সংজ্ঞাটি প্রদান করেছেন সমাজবিজ্ঞানী E.B. টাইলর তার প্রিমিটিভ কালচার গ্রন্থে। তিনি বলেন, সমাজের সদস্য হিসাবে অর্জিত আচার আচরণ, ব্যবহার, জ্ঞান, বিশ্বাস, শিল্পকলা, নীতিপ্রথা, আইন ইত্যাদির জটিল সমাবেশই সংস্কৃতি। সমাজবিজ্ঞানী জোন্স এর মতে মানব সৃষ্ট সব কিছুর সমষ্টি হলো সংস্কৃতি। অর্থাৎ মানুষ যা কিছু সৃষ্টি করেছে, বস্তুগত অথবা অবস্তুগত, সব কিছুর সমষ্টি হলো সংস্কৃতি। নৃবিজ্ঞানী মেলিনস্কি তার সায়েন্টিফিক থিওরি অফ কালচার গ্রন্থে বলেন, সংস্কৃতি হলো মানুষের তৈরি বস্তু ও একটি উপায় যার মাধ্যমে সে তার উদ্দেশ্য সাধন করে। এখানেও তিনি মানুষের সৃষ্টি বস্তুগত এবং অবস্তুগত বিষয়টিকেই বোঝাতে চেয়েছেন। অতএব বলা যায়, মানুষ তার অস্তিত্ব রক্ষা থেকে শুরু করে দৈনন্দিন প্রয়োজন মেটাতে যা কিছু সৃষ্টি করেছে, সেসবের সম্মিলিত রূপই সংস্কৃতি। মানব সংস্কৃতি সামাজিক উত্তরাধিকারের মাধ্যমে এক প্রজন্ম থেকে অন্য প্রজন্মে বা এক যুগ থেকে অন্য যুগে প্রবাহিত হয়। 1952 সালের ভাষা আন্দোলনের পর থেকেই এদেশের সংস্কৃতির ক্ষেত্রে একটা উদার, ধর্মনিরপেক্ষ, জীবনধর্মী দৃষ্টিভঙ্গির অধিকারী মধ্যবিত্ত বাঙালি সমাজ জাতীয়তাবাদী চেতনা ও প্রগতিশীল চিন্তাধারাকে আশ্রয় করে জাগ্রত হয়। এরপর ধাপে ধাপে স্বাধিকার আন্দোলন, স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে স্বাধীন বাংলাদেশের অভ্যুদয় ঘটে। সাংস্কৃতিক আন্দোলন পরিণত হয় স্বাধীনতা যুদ্ধে। 1971 সালে পৃথিবীর মানচিত্রে স্বাধীন বাংলাদেশের আবির্ভাব ঘটে। বাংলাদেশের মানুষের জীবন জীবিকা কৃষির উপর নির্ভরশীল। এদেশের অধিকাংশ মানুষ গ্রামে বসবাস করে, তবে স্বাধীনতা উত্তর শিল্পায়নের কারণে শহরের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। বাংলাদেশের সমাজ ও সংস্কৃতিকে বুঝতে হলে গ্রামীণ ও শহুরের সংস্কৃতিকে বুঝতে হবে। আমরা এ বিষয়ে আলাদাভাবে কয়েকটি পয়েন্টের ভিত্তিতে আলোচনা করব। এ পর্যায়ে আমরা আলোচনা করব গ্রামীণ সমাজ ও সংস্কৃতির বৈশিষ্ট্য নিয়ে। কৃষিভিত্তিক পেশা। বাংলাদেশের শতকরা 80% লোক গ্রামে বাস করে। গ্রামের মানুষ প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে কৃষির উপর নির্ভরশীল। তাই এখানকার অর্থনীতি গ্রামকে কেন্দ্র করে গড়ে উঠেছে।
কৃষি তাদের জীবিকার প্রধান উৎস এবং কৃষিভিত্তিক পেশা এদেশের সংস্কৃতির অপরিহার্য অংশ হয়ে দাঁড়িয়েছে। পোশাক পরিচ্ছদ। কৃষিভিত্তিক বাংলাদেশের গ্রামীণ সমাজে কৃষকরা গামছা মাথায়, খালি পায়ে, লুঙ্গি পরে মাঠে লাঙল চালায়। আবার কোনো কোনো অঞ্চলে ফতুয়া ও লুঙ্গি পরিধান করে। বিভিন্ন অনুষ্ঠানে পুরুষরা লুঙ্গি, পাঞ্জাবি, পাজামা পাঞ্জাবি পরিধান করে। পূজা পার্বণে হিন্দুদের ধুতি পাঞ্জাবি পরতে দেখা যায়। মহিলারা শাড়ি ও সালোয়ার কামিজ পরিধান করে। ঘরবাড়ির ধরন। গ্রামাঞ্চলে সাধারণত বাঁশ-বেত, ছন ও খড়ের তৈরি ঘরবাড়ি দেখা যায়। গ্রামের অবস্থা সম্পন্নরা টিনের ছাউনিতে বসবাস করে। এদেশের উত্তরাঞ্চলে মাটির ঘর দেখা যায়। আবার বিভিন্ন উপজাতির জনগোষ্ঠী মাচার উপর ঘর তৈরি করে বসবাস করে। খাদ্য। ভাত, মাছ, শাকসবজি বাংলাদেশের মানুষের প্রধান খাদ্য। গ্রাম প্রধান বাংলাদেশে 3 বেলায় ভাত খাওয়া হয়। বিভিন্ন উৎসব অনুষ্ঠানে পিঠা, পোলাও, মাংস, পায়েস ইত্যাদির আয়োজন করা হয়। পূর্বে অনেকটা ঘটা করে নবান্ন উৎসব পালন করা হতো। এখনও সীমিত আকারে এ উৎসব পালন করা হয়। ধর্মীয় ব্যবস্থা। গ্রামাঞ্চলে বিভিন্ন ধর্মীয় লোক বসবাস করে এবং স্ব ধর্মীয় অনুষ্ঠান পালন করে থাকে। এদেশে প্রায় 87% লোক ইসলাম ধর্মাবলম্বী এবং বাকি 13% লোক হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান ধর্মাবলম্বী। মুসলমানরা মসজিদ, হিন্দুরা মন্দির, বৌদ্ধরা প্যাগোডা এবং খ্রিস্টানরা চার্চে তাদের ধর্মীয় উৎসব পালন করে থাকে। এদেশে সব ধর্মীয় লোকের মধ্যে শান্তিপূর্ণ সম্পর্ক বিরাজমান। ভাষা। গ্রামীণ বাংলাদেশে সর্বত্র বাংলা ভাষা প্রচলিত থাকলেও অঞ্চলভেদে মানুষ আঞ্চলিক ভাষায় কথা বলে। সঙ্গীত, নৃত্যকলা, বিভিন্ন উৎসব ও মেলা। এদেশের মানুষের ঐতিহ্যবাহী সংস্কৃতি রয়েছে। সঙ্গীতের ক্ষেত্রে পল্লীগীতি, লালনগীতি, ভাটিয়ালি, রবীন্দ্রসঙ্গীত, নজরুল সঙ্গীত ইত্যাদি প্রসিদ্ধ। আবার যাত্রাপালা, নৃত্য, পৌষ মেলা, বৈশাখী মেলা ইত্যাদি এদেশের সংস্কৃতিকে সমৃদ্ধ করেছে। খেলাধুলা। গ্রামাঞ্চলে সাধারণত কাবাডি, দাড়িয়াবান্ধা, বউচি ইত্যাদি খেলা প্রচলিত। তবে আধুনিক সমাজ ব্যবস্থার সাথে পাল্লা দিয়ে গ্রামে এখন ফুটবল, ক্রিকেট, ব্যাডমিন্টন ইত্যাদি খেলা বেশ চোখে পড়ে। শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা আলোচনা করব শহরের সমাজ ও সংস্কৃতির বৈশিষ্ট্য সম্পর্কে। বাংলাদেশে বিভিন্ন কারণে বিভিন্ন সময়ে শহর গড়ে উঠেছে। শহরগুলোতে বিভিন্ন শিল্প কারখানা স্থাপিত হচ্ছে। অন্যদিকে গ্রামে জনসংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। তার সাথে বাড়ছে বেকার সমস্যা। গ্রামের বেকার মানুষ প্রতিদিন ছুটে চলেছে শহরে। শহরের আকার দিন দিন বড় হচ্ছে। শহরে গড়ে উঠেছে স্বতন্ত্র সংস্কৃতি। এখন আমরা বাংলাদেশের শহরের সমাজ ও সংস্কৃতির প্রকৃতি এবং বৈশিষ্ট্য নিয়ে কয়েকটি পয়েন্ট আকারে আলোচনা করব। অকৃষিজ পেশা ও সংস্কৃতি। শহরের মানুষ অকৃষিজ পেশার সাথে জড়িত। শহরের উৎপাদন ব্যবস্থায় শিল্পের গুরুত্ব অনেক বেশি। তাই শহরে শিল্পভিত্তিক জীবন ও সংস্কৃতি গড়ে উঠেছে। পরিবার ব্যবস্থা। এখানে অনুপরিবার লক্ষণীয়। অনেকেই চাকরি বা ব্যবসার জন্য শহরে বসবাস করে। ফলে স্বামী, স্ত্রী ও সন্তান সন্ততি মিলে পরিবার গঠন করে। জনসংখ্যার ঘনত্ব। গ্রামে অনেক বেশি জায়গায় কম লোক বসবাস করলেও শহরে অল্প জায়গায় অনেক বেশি লোক বসবাস করে। জ্ঞাতি সম্পর্কের বন্ধন। শহরে জ্ঞাতি সম্পর্কের প্রভাব কম, কারণ অনেকেই সেখানে শুধু স্ত্রী সন্তান নিয়ে বসবাস করে। বাকি জ্ঞাতিরা হয়তো গ্রামেই থেকে যায়। প্রায়ই এরকম দেখা যায়, পাশের ফ্ল্যাটের বাসিন্দাদের সাথে পরিচয় হয় না। ব্যক্তি স্বাতন্ত্র্যবাদী মনোভাব ও ব্যক্তি স্বাধীনতা। শহরের মানুষের অন্যতম বৈশিষ্ট্য হলো ব্যক্তি স্বাতন্ত্র্যবাদ। শহরবাসীরা যখন একে অপরের সাথে মিশে তখন স্ব মত, ব্যক্তিত্ব, মর্যাদা, স্বার্থ ইত্যাদি সম্পর্কে সচেতন থেকেই মিশতে চেষ্টা করে।
শহর সমাজের লোকেরা বেশি স্বাধীন জীবনযাপন করে। জটিল শ্রম বিভাজন। শহুরে সমাজে অকৃষিজ কর্মকাণ্ডই মূলত প্রধান, তাই শহরের শ্রম বিভাগ অধিকতর জটিল। তাছাড়া শহরে বিশেষ বিশেষ কাজে প্রশিক্ষণপ্রাপ্ত দক্ষ জনশক্তি রয়েছে। জাঁকজমকপূর্ণ জীবনযাপন। শহরের মানুষ আড়ম্বরপূর্ণ, জাঁকজমকপূর্ণ, উন্নত এবং জটিল জীবনযাপনে অভ্যস্ত। তাদের অনেকেই যেহেতু উচ্চবিত্ত, তাই তারা বিলাসী জীবন অতিবাহিত করে। ব্যস্ততা ও সময়জ্ঞান। শহরবাসীর জীবন বেশ ব্যস্ততার মধ্য দিয়ে কাটে। শহরের দৈনন্দিন জীবনযাত্রায় একটি নির্দিষ্ট নিয়ম অনুসরণ করা হয়, সময় সম্পর্কে তাদের অধিক সতর্ক থাকতে হয়। প্রযুক্তির ব্যবহার। শহরের জীবনে প্রযুক্তির ব্যবহার অনেক বৃদ্ধি পেয়েছে। উৎপাদন ব্যবস্থা থেকে অফিস আদালত, ব্যক্তিগত জীবন সব পর্যায়ে প্রযুক্তির ব্যাপক ব্যবহার লক্ষণীয়। প্রগতিশীল ও পরিবর্তনের পক্ষে। শহরের মানুষ পরিবর্তনের জন্য উন্মুখ হয়ে থাকে। তারা পরিবর্তনকে সহজেই মেনে নেয়। শহরের আধুনিক ব্যবস্থা অর্জনের অন্যতম কারণ হল প্রগতিশীল চিন্তা চেতনা। শিক্ষার্থীবৃন্দ, আমরা এতক্ষণ আলোচনা করলাম সমাজ ও সংস্কৃতির ধারণা, বাংলাদেশের সমাজ ও সংস্কৃতির প্রকৃতি নিয়ে। বাংলাদেশের সমাজ ও সংস্কৃতির প্রকৃতিকে গ্রামীণ ও শহুরে এই দুটি ভাগে আলোচনার ফলে বিষয়টি আরও স্পষ্ট হয়ে উঠেছে বলে আমার ধারণা। আপনাদের যদি এ সংক্রান্ত কোনো প্রশ্ন থাকে এবং বিষয়টি সম্পর্কে অধিকতর বোঝার প্রয়োজন হয়, তাহলে অবশ্যই প্রশ্ন করে জানাতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।